3 মাস পর গুলশান কার্যালয় থেকে বের হলেন বেগম জিয়া। গ্রেপ্তারি পরোয়ানা জারির 38 দিন পর আদালতে হাজির হয়ে পেলেন জামিন। আদালত আমাদেরকে শুনেছেন এবং দুদককে শুনেছেন, দুপক্ষকে শুনে জামিন মঞ্জুর করেছেন। তিনি যদি আগামী তারিখে উপস্থিত হন এবং মামলায় সুষ্ঠুভাবে পরিচালনায় তিনি সাহায্য করেন, তাহলে আমরা বলেছি যে মাননীয় আদালত তার জামিনের আবেদনটি বিবেচনা করতে পারেন। ফিরে গেলেন গুলশানের বাসভবনে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছে আমি পারমিতা হিম এবং আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আদালতে হাজিরা আর সিটি নির্বাচনে অংশ নিলেও 3 মাস ব্যাপী কেন এই সহিংসতা বিএনপির? প্রশ্ন আওয়ামী লীগ নেতাদের। শতাধিক মানুষ পুড়িয়ে হত্যা করায় রাজধানীতে প্রতিবাদ র্যালি। বিমানকে আন্তর্জাতিক মানের করতে সেবা বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর। অভ্যন্তরীণ রুটে আরো 2টি উড়োজাহাজ উদ্বোধন। মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানের রিভিউ শুনানি শেষ, আদেশ কাল। মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড়ে 7 জেলায় মৃতের সংখ্যা 28। ব্যাপক ক্ষয়ক্ষতি, শুধু বগুড়ায় মারা গেছেন 16 জন। এবং সিলেটে সেপটিক ট্যাঙ্ক বিস্ফোরণে একই বাড়িতে 2 বছরে 4 জনের মৃত্যুর ঘটনায় আতঙ্ক। গ্যাস বের হবার ব্যবস্থা না থাকায় বারবার এই দুর্ঘটনা বলছেন প্রকৌশলীরা। জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির 38 দিন পর আদালত থেকে জামিন পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজধানীর বকশীবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতে পৌঁছানোর আগেই জামিন আবেদন করেন তার আইনজীবীরা। পরে বেগম জিয়ার উপস্থিতিতে জামিন মঞ্জুর এবং আগামী 5 মে মামলার সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ নির্ধারণ করেন বিচারক। গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানিতে অংশ নিতে রোববার সকাল 10:30টার পরপর বকশীবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতে আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার পক্ষের আইনজীবীদের সঙ্গে নিয়ে আদালতের এজলাসে প্রবেশ করেন তিনি। এদিনের কার্যক্রমের শুরুতেই জামিনের জন্য আবেদন করেন বেগম জিয়ার আইনজীবীরা। উভয় পক্ষের শুনানি শেষে জামিন মঞ্জুর করেন আদালত। পাশাপাশি 5 মে মামলার পরবর্তী শুনানির দিন ঠিক করেন। দিনের কার্যক্রম শেষে বেলা 12টার কিছু আগে আইনজীবীদের সাথে আদালত থেকে বেরিয়ে আসেন বেগম জিয়া। নিরাপত্তা প্রহরায় গাড়ি বহর নিয়ে আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন তিনি। এরপর গণমাধ্যমের মুখোমুখি হন আইনজীবীরা। আমরা ফ্রেশ নতুন জামিন চেয়েছি। আদালত আমাদেরকে শুনেছেন এবং দুদককে শুনেছেন, দুপক্ষকে শুনে জামিন মঞ্জুর করেছেন। আদালত এটাও বলেছেন যে দেখেন, মামলাটাকে পরিচালনা করার জন্যই আমরা গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছিলাম। মাননীয় আদালত বলেছিলেন যে তাকে জেলখানায় নিয়ে বা জেলখানা পাঠানোর জন্যই গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া হয়েছে, এই ধারণা ঠিক নয়। বেগম জিয়ার বয়স ও মর্যাদা বিবেচনায় দুদকের আইনজীবীরাও জামিনের পক্ষে আদালতে মতামত দিয়েছেন বলে দাবি করেন। আমরা বলেছি যে তিনি যদি আগামী তারিখে উপস্থিত হন এবং মামলায় সুষ্ঠুভাবে পরিচালনায় তিনি সাহায্য করেন এবং মামলার কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না, এই সমস্ত কারণে তিনি যদি অ্যাসিওর করতে আমাদের মাননীয় আদালতকে যদি বলতে পারেন, তাহলে আমরা বলেছি যে মাননীয় আদালত তার জামিনের আবেদনটি বিবেচনা করতে পারেন। এই মামলায় দুদকের পক্ষ থেকে উপস্থাপন করা নথিপত্রের সত্যায়িত কপি আদালতের কাছে চেয়েছেন বেগম জিয়ার আইনজীবীরা। দুদক তাদের চার্জশিটে যেসব কাগজপত্র করে দিয়েছে, কথা বলেছে, আদালত যেটা আইন অনুযায়ী আমাদের দরখাস্তটা হয়েছে, আদালত আমার দরখাস্তটা মঞ্জুর করেছে। দুদককে বলেছে অতি তাড়াতাড়ি এই ডকুমেন্টগুলো আমাদের দেওয়ার জন্য। এ দুটি মামলায় এ পর্যন্ত 64 কার্যদিবসে এ নিয়ে মোট 8 বার আদালতে হাজির হলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। এর আগে নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে 92 দিন পর গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে বের হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আদালতে হাজিরা শেষে ফিরে যান গুলশানের বাসভবনে। এদিকে পুলিশ কর্মকর্তারা বলছেন, বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তার জন্য সর্বোচ্চ সতর্কাবস্থায় ছিলেন তারা।
তেসরা জানুয়ারি থেকে টানা 92 দিন গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অবস্থান করছিলেন বেগম খালেদা জিয়া। এখান থেকেই দিয়েছেন আন্দোলনের নির্দেশনা। গুলশানের কার্যালয়ে থাকা অবস্থায় 26শে ফেব্রুয়ারি দুর্নীতির 2 মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও পরবর্তী শুনানির তারিখ 4 মার্চ নিরাপত্তা সহ 4 কারণ দেখে কার্যালয় থেকে বের হননি বেগম জিয়া। 3 মাস পর দুর্নীতির 2 মামলায় হাজিরা দিতে রোববার কার্যালয় থেকে বের হবেন তিনি। এমন খবরে সকাল থেকেই গুলশানের 86 নম্বর রোডের এই বাড়িটি ঘিরে গণমাধ্যম কর্মীদের ভিড়। কার্যালয়ের ভেতরে বাইরে অন্যরকম চাঞ্চল্য। অবশেষে সকাল 10টার কিছু আগে গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে বের হয়ে আদালতের দিকে যাত্রা শুরু করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে বহনকারী গাড়ির সামনে পেছনে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া পাহারা, ছিল বিএনপি নেত্রীর ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এছাড়া গাড়ি বহরের সঙ্গে ছিল একটি অ্যাম্বুলেন্সও। এ সময় বেগম জিয়ার আসার পথে নিয়ন্ত্রণ করা হয় যান চলাচল। এদিকে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা ছিল বকশীবাজার অস্থায়ী আদালতের আশপাশের এলাকায়। বেগম জিয়া আসার আগে আগে আরও জোরদার করা হয় এই ব্যবস্থা। র্যাব পুলিশের সঙ্গে সাদা পোশাকে মোতায়েন ছিল বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। পুলিশ কর্মকর্তারা বলেন, বেগম জিয়ার নিরাপত্তার জন্য তার কাছের নেতা, ব্যক্তিগত কর্মকর্তা এবং আইনজীবী ছাড়া আর কাউকে আদালত এলাকায় প্রবেশ করতে দেননি তারা। উনি এসেছেন, ওনার সাথে ওনার অ্যাডভোকেট বা অল্প কিছু নেতাকর্মী এসেছিলেন, তারা এবং তারা শান্তিপূর্ণভাবেই চলে গেছেন। আর আশেপাশে 2-1 জন হয়তো হুল্লার একটু করতে পারে, বাট আইন শৃঙ্খলার অবনতির জন্য তো কিছু ঘটে না এখানে। শুনানি শেষে একই ধরনের নিরাপত্তা দিয়ে বেগম জিয়াকে পৌঁছে দেওয়া হয় তার গুলশানের বাসভবনে। 92 দিন গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অবস্থানের পর নিজ বাসভবনে ফিরে গেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। 3 মাস পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ফিরে এসেছে প্রাণ চঞ্চলতা। সকাল থেকেই কার্যালয়ে আসতে শুরু করেন দলটির নেতাকর্মীরা। তবে কার্যালয়ের বাইরে আগের মতোই রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা। এর আগে গতকাল সন্ধ্যায় বিএনপির সহ দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীনের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী গেটের তালা কেটে কার্যালয়ে প্রবেশ করেন। এরপর আজ সকাল 9টা থেকে কার্যালয়ে আসতে শুরু করেন নেতাকর্মীরা। সকাল 10টায় আসাদুল করিম শাহীন কার্যালয়ে প্রবেশের পর সেখানে উপস্থিত হন জাতীয়তাবাদী মহিলা দল সহ বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গত 3রা জানুয়ারি থেকে তালাবদ্ধ ছিল কার্যালয়টি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শেষ পর্যন্ত আদালতে গেছেন। তার দল সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীকে সমর্থন দিয়েছেন। তাহলে কেন আন্দোলনের নামে সহিংসতায় মানুষ হত্যা করলেন? এমন প্রশ্ন রেখে আওয়ামী লীগ নেতারা বলেছেন, এর জবাব শিগগিরই বেগম জিয়া পাবেন। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। এদিকে হরতাল অবরোধের নামে সহিংসতায় মানুষ হত্যার প্রতিবাদে রাজধানীতে গণপদযাত্রা করেছে নৌ পরিবহন মন্ত্রীর নেতৃত্বাধীন একটি সংগঠন। 5 জানুয়ারির পর থেকে হরতাল অবরোধে মানুষ হত্যার অভিযোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গ্রেফতারের দাবিতে এ গণপদযাত্রা। শ্রমিক, কর্মচারী, পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের ব্যানারে এই কর্মসূচিতে সংগঠনটির সদস্য ছাড়াও অংশ নেয় আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন। পদযাত্রাটি রাজধানীর কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে শেষ হয়। এর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনটির সমন্বয়ক ও নৌ পরিবহন মন্ত্রী বলেন, বিএনপি চেয়ারপারসন নিজের অবরোধ নিজেই ভেঙে গাড়ি নিয়ে বাসায় ফিরেছেন। খালেদা জিয়া পরাজিত সৈনিকের মতো মাথা নিচু করে নিজের বাসায় গেছেন। উনি যে আজকে গাড়ি নিয়ে গেলেন, দেশে তো অবরোধ, উনি অবরোধ দেখেছেন, সেই অবরোধ ভেঙে নিজে গেছে। লজ্জা করে না বেগম খালেদা জিয়া? নিজের টাকা অবরোধ নিজে ভেঙেছেন। এখন আর অবরোধ দিয়ে, হরতাল দিয়ে মানুষ খুন করেন না, আপনি বন্ধ করেন। এদিকে রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপে বাণিজ্যমন্ত্রী অভিযোগ করেন, হরতাল অবরোধের নামে বেগম জিয়া গত 3 মাস ধরে জনগণের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন। বেগম খালেদা জিয়াকে আত্মসমর্পণ করতে হয়েছে। দেশের মানুষের ক্ষতি করা ছাড়া তার এই তথাকথিত আন্দোলনে কিছুই হয়নি। আজকে খালেদা জিয়া কোর্টে গেলেন, নির্বাচনে অংশগ্রহণ করলেন, কিন্তু তাকে কৈফিয়ত দিতে হবে যে এতগুলি জীবন তিনি কেড়ে নিলেন কেন। অন্যদিকে জাতীয় শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভায় খাদ্যমন্ত্রী বলেন, আন্দোলনের নামে মানুষ হত্যার জবাব বেগম জিয়া শীঘ্রই পাবেন। আজকে তিনি আবার আদালতে যাচ্ছেন, আবার তিনি নির্বাচনী মাঠে নামবেন, আবার তিনি তার নেতা কর্মীদের নিয়ে অফিসে যাবেন। তার যে স্বাভাবিক জীবন গতি, সেটা আবার সেই অবস্থায় তিনি ফিরে আসছেন। অথচ এতগুলো প্রাণহানি কেন ঘটল? জবাব
আপনি শীঘ্রই পাবেন। যারা সরাসরি ঘটনার সাথে জড়িত, যারা অর্থের যোগান দিয়েছে, যারা পরিকল্পনা করেছে, যত বড় শীর্ষ নেতাই হোক না কেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে দায়িত্ব, সেই দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথভাবে পালন করবে। ইজাদ শৌমিক, সময় সংবাদ, ঢাকা। নতুন রুট চালুর পাশাপাশি বিমানে যাত্রী সেবার মান বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রী সেবা হতে হবে আন্তর্জাতিক মানের। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যোগ হওয়া নতুন দুটি বিমানের উদ্বোধন করে তিনি একথা বলেন। ভবিষ্যতে সৈয়দপুর এবং কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করার কাজ চলছে বলে জানান প্রধানমন্ত্রী। ময়ূরপঙ্খী আর মেঘদূত রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন বিমানের নতুন 2 উড়োজাহাজ বিদেশি একটি বিমান সংস্থা থেকে ভাড়া নেয়া 76 আসনের -8Q400 মডেলের এই উড়োজাহাজ দুটি চলবে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, কক্সবাজার সহ দেশের ভেতরে 7টি গন্তব্যে। আর এর মধ্য দিয়ে প্রায় 3 বছর পর অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে বিমান। রোববার এই বিমান দুটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পেশাদারিত্বের সাথে বিমানের কার্যক্রম পরিচালনার তাগিদ দিয়ে বলেন, বিমান বাংলাদেশের পরিচয় বিশ্বের কাছে তুলে ধরে। দেশের অভ্যন্তরে হোক বা আন্তর্জাতিক ফ্লাইট হোক, সেখানে যাত্রী সেবাটা এবং আমাদের সুনামটা রক্ষা করা এবং আমাদের এই বিমান রক্ষণাবেক্ষণ এগুলি যাতে আরো সুন্দর হয়, আন্তর্জাতিক মানের হয়, মানুষের একটা বিশ্বাস আস্থা, যাত্রীদের বিশ্বাস আস্থাটা যেন অর্জন করা যায়, সেদিকে বিশেষভাবে দৃষ্টি রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। শেখ হাসিনা বলেন, ভুটানের সাথে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর কথা মাথায় রেখে সৈয়দপুরে এবং বিদেশি পর্যটকদের সুবিধা বাড়াতে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করার উদ্যোগ নেওয়া হচ্ছে। সৈয়দপুরকে আমরা আন্তর্জাতিক মানে উন্নীত করব, ভুটান যাতে আমাদের এই এয়ারপোর্ট ব্যবহার করতে পারে সেই সুযোগটা আমরা তাদের দিতে চাই। কক্সবাজারে আমরা যদি এটা আন্তর্জাতিক বিমানবন্দর করি, এখানে আমাদের কিন্তু শুধু বাংলাদেশে যে ফ্লাইট আসবে তা না, আমরা পূর্ব থেকে পশ্চিম বা পশ্চিম থেকে পূর্ব দিকে যত ফ্লাইট যাবে তাদের রিফুয়েলিং বা পর্যটকদের একটু বেড়ানোর জায়গা, অনেক রকম সুযোগ কিন্তু আমাদের সৃষ্টি হবে। সেই সুযোগটা আমাদের করে দিতে হবে, সেদিকে লক্ষ্য রেখেই আমরা চাচ্ছি বিভিন্ন কাজগুলি করে দিতে। এবছরের মধ্যেই বিমানের বহরে আরো দুটি বোয়িং 737-800 বিমান যোগ হচ্ছে বলেও অনুষ্ঠানে জানান প্রধানমন্ত্রী। কাজী সেবার মানটা উন্নত হলে। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। দেশের সরকারি বেসরকারি কলেজগুলোকে স্ব এলাকার বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হলে উচ্চশিক্ষা কার্যক্রম আরও ত্বরান্বিত হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শিক্ষা সহায়তা ট্রাস্টের এক সভায় এই মত দেন প্রধানমন্ত্রী। এ সভায় প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্র ক্ষমতায় যারাই আসুক না কেন, শিক্ষা খাতকে এগিয়ে নিতে স্থায়ী নীতিমালা প্রণয়নের কোনো বিকল্প নেই। আগামীতে দেশে প্রযুক্তি শিক্ষার বিস্তার ঘটাতে আরও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা সহ বিশিষ্ট শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল আবেদনের শুনানির দ্বিতীয় দিন চলছে। দক্ষিণে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাইদ খোকনের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণা চালানোর ঘটনায় আচরণবিধি লঙ্ঘন অভিযোগের প্রমাণ পায়নি নির্বাচন কমিশন। আর পোস্টারের মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগের বিষয়ে সতর্ক করে কমিশন 24 ঘন্টার মধ্যে সকল পোস্টার তুলে ফেলার নির্দেশ দিয়েছে জাতীয় পার্টি সমর্থিত সাইফুদ্দিন আহমেদ মিলনকে। দুপুরে ঢাকা মহানগর নাট্যমঞ্চে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন রিটার্নিং কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তা সাংবাদিকদের একথা জানান। এর আগে দুপুর 3টার দিকে রিটার্নিং কার্যালয়ে এসে নির্বাচনী আচরণবিধির 12 ধারা লঙ্ঘনের অভিযোগের লিখিত জবাব দেন সাইদ খোকন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন আওয়ামী লীগ সমর্থিত এই প্রার্থী। এদিকে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগের জবাব দিয়ে সকল পোস্টার নামিয়ে ফেলা হবে বলে সাংবাদিকদের জানান সাইফুদ্দিন আহমেদ মিলন। নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে বলেও জানান তিনি। আসলে আচরণবিধি ভঙ্গের মতো কোনো কিছু ঘটেনি। আমরা মুসলমান হিসেবে জুম্মার নামাজে যাই, আমরা সাধারণত দোয়া চাই, আমাদের আরেক মুসল্লির সাথে আমাদের হাত মিলাতে হয়, এটি আমাদের রীতিনীতি, মুসলিম কালচার। আমরা বিষয়টা সক্ষম হয়েছি তাদেরকে বোঝাতে। জনাব সাইদ খোকন ওনার বক্তব্যের উপরে, ওনার যে অভিযোগের উপরে উনি যে জবাব দিয়েছেন এবং জবাবের সঙ্গে আমাদের কাছে যে কাগজ ছিল তার সঙ্গে মিলিয়ে আমরা 24 ঘন্টার মধ্যে আমাদের টিম বের হবে। ওনার যদি কোথাও কোনো প্রস্তাব আমরা পাই তাহলে ওনার আচরণবিধি ভঙ্গের জন্য প্রয়োজনীয় কার্যক্রম।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেছেন বিএনপি নেতা আব্দুল আওয়াল মিন্টু। দুপুরে তার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন উচ্চ আদালতে রিটটি দায়ের করেন। সোমবার বিচারপতি ফারাহ মাহবুব চৌধুরীর নেতৃত্বে 2 সদস্যের হাইকোর্টের বেঞ্চ এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদের জন্য মনোনয়নপত্র নিলেও মনোনয়ন পদের সমর্থনকারী ভোটার না হওয়ায় মনোনয়নপত্র বাতিল করেন নির্বাচন কমিশন। পরে কমিশনের এমন আদেশের বিরুদ্ধে মিন্টু আপিল করলে গত শনিবার নির্বাচন কমিশনের বাতিলের সিদ্ধান্ত বহাল রাখে বিভাগীয় কমিশন। রাত 11টার সময় আরো থাকছে। 11 এপ্রিল বিশ্বকাপে অংশ নেওয়া টাইগারদের ঢাকায় সংবর্ধনা দেবে বিসিবি। পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে সাকিব এবং পরের 2 ওয়ানডে ও টি-20তে অধিনায়ক মাশরাফি। বাজেটে বরাদ্দ নেওয়া টাকা প্রকল্পের কাজে বায়না করে যেসব কর্মকর্তা নিজের ব্যাংক অ্যাকাউন্টে অবৈধভাবে জমা করে রাখেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে এনএসি সম্মেলন কক্ষে দেশের শীর্ষস্থানীয় 4টি অর্থনৈতিক গবেষণা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে এক প্রাক বাজেট আলোচনায় তিনি একথা বলেন। এ সময় 2015-16 অর্থ বছরের বাজেট প্রায় 3 লাখ কোটি টাকা হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। আমাদের সরকারি প্রতিষ্ঠান অনেকগুলো বেআইনিভাবে টাকা রাখে, এইবারে উই হ্যাভ টু স্টপ ইট কমপ্লিটলি। যে রাখবে তার জেল হবে, তারপর স্টেট জেল, এটা দ্যাট শুড বি প্রোভাইডেড ফর। দিস ইজ সো রং। এই আমাদের একজন চেয়ারম্যান হয়ে যায় এবং তারপরে সে ওখানে নতুন অ্যাকাউন্ট খুলে ফেলে। This is absolutely against financial discipline, and I think we should make some laws to punish these people individually. মানে প্রত্যেক লোককে যে রায় থাকবে তার জেল হওয়া উচিত, জরিমানা হওয়া উচিত, যাতে সে জীবনে আর কোনোদিন চিন্তাও না করতে পারে। If it becomes bankrupt and poor, that's what we should do. কালবৈশাখী মৌসুমের শুরুতেই ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে রাজধানী সহ দেশের বেশ কয়েকটি জেলা। শনিবার ঝড়ের কবলে পড়ে সারা দেশে মারা গেছেন 28 জন। এর মধ্যে বগুড়ায় মারা গেছেন 16 জন। ঝড়ের তাণ্ডবে কাঁচা ও আধা পাকা সহ 1000-এরও বেশি বাড়িঘর ও দোকানপাট বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমি। ঝড়ের পর থেকে দেশের বিভিন্ন এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ব্যুরো প্রতিবেদক এবং জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শনিবার সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে বগুড়া জেলার বিভিন্ন এলাকা। বগুড়া সদর, শাহজাহানপুর, সারিয়াকান্দি, গাবতলী এবং ধুনট উপজেলায় হতাহতের ঘটনা ঘটে। এদের মধ্যে এক শিশুও রয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলের ক্ষেত, ছিঁড়ে গেছে বিদ্যুতের তার। এদিকে ঢাকা রংপুর মহাসড়কের বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে পড়ায় বেশ কিছুক্ষণ বিচ্ছিন্ন থাকে সড়ক যোগাযোগ। এছাড়া ঝড়ের পর থেকে প্রায় 24 ঘন্টা জেলার 12টি উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকে। ঝড়ে আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝড় এসে আমার ডাল ভেঙে মাথায় পড়লো, মাথায় পড়ার সাথেই তখন আমি খুব ওখানে অজ্ঞান হয়ে পড়ে আসলাম। গাছ ভেঙেছেন যে পড়ছে, পড়ে কি করছে বগুড়াতে 33 কেবি যে ফিডারগুলো আছে, ঝড়ের জন্য কিছু পোল ভেঙে গেছে, পোল ভাঙার জন্য সবই বন্ধ আছে। বিভিন্ন জায়গায় গাছপালা উপড়ে পড়েছে এবং বিশেষ কাঁচা ঘর বাড়ি যেগুলো আছে তার একটা বড় অংশ বিধ্বস্ত হয়ে গেছে। রাজশাহীতে ঝড়ের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন 5 জন। ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর, রাস্তার আশপাশের অসংখ্য দোকানপাট। জেলার বিভিন্ন উপজেলায় কালবৈশাখীর আঘাতে আম, লিচু বাগান সহ পানের বরজের ব্যাপক ক্ষতি হয়। নগরীর বিভিন্ন স্থানের বৈদ্যুতিক খুঁটি উপড়ে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়ে বিদ্যুৎ সংযোগ। শত শত গাছগাছালি নষ্ট হয়ে গেছে, ধানের ক্ষেত এরকম শুয়ে গেছে, কারেন্ট বিচ্ছিন্ন হয়ে গেছে। শনিবারের ঝড়ে কুমিল্লার আকুবপুর ইউনিয়নের বলিঘর হুজুরিশা উচ্চ বিদ্যালয়টি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে। এছাড়া ব্যাপক ক্ষতি হয়েছে ফসলি জমির। এদিকে জামালপুরের ইসলামপুরে যমুনা নদীতে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে মারা গেছেন একজন। শিলাবৃষ্টিতে ঘরবাড়ি এবং গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া বজ্রপাত, দেয়াল ধস এবং গাছ চাপা পড়ে নাটোর, নওগাঁ, পাবনা এবং সুনামগঞ্জে বেশ কয়েকজন মারা গেছেন। ফাহমিদা মটুসি, সময় সংবাদ। এদিকে কালবৈশাখী ঝড়ে সারা দেশে 28 জনের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়কে মনিটরিং সেল গঠনেরও নির্দেশ দিয়েছেন তিনি। সিলেট নগরীর মীরের ময়দান এলাকায় একটি বাসার বাথরুমে বিস্ফোরণে দগ্ধ হয়ে মারা গেছে মা মেয়ে।
2 বছরের মধ্যে একই বাড়িতে 4 জন অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। প্রকৌশলীরা বলছেন, সেপটিক ট্যাঙ্কের মিথেন গ্যাস বের হবার কোনো পথ না থাকায় এই ঘটনা ঘটেছে। জেলার শেরপুরে রোববার বাদ আসর নিহত মা মেয়ের জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। দিগেন সিংহের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। এলাকাবাসী জানান, শুক্রবার রাতে নগরীর মিরেন ময়দান এলাকার একটি বাসায় বিদ্যুৎ না থাকায় মোমবাতি নিয়ে ওই বাসার মেয়ে বাথরুমে যান। বাথরুমের কমোডের ঢাকনা তোলার সাথে সাথেই প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে এবং আগুন লেগে যায়। মেয়েকে বাঁচাতে মা ও ছোট ভাই ছুটে গেলে তাদের শরীরেও আগুন লেগে যায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মা ও মেয়ে মারা যান। ভেন্টিলেটারের এখানে একটা গ্লাস ছিল, গ্লাস কিন্তু ফিক্সড ছিল, ওইটা বাস্ট মারছে, জানালা ওইটা বাস্ট মারছে। লন্ডন প্রবাসী সৈয়দুর রহমানের বাড়িতে কাউকে না পাওয়া গেলেও আশপাশের বাসিন্দারা জানান, 2 বছর আগে এই বাড়িতে একই ঘটনা ঘটে। এই বাড়ি নির্মাণের সময় ত্রুটি সারাতে বলেছিলেন এলাকাবাসী, কিন্তু তা আমলে নেয়নি। ওরা যখন বাসাটা ভাড়া নেয় তখন ওরা বলল যে এই বাসায় আরো একটা দুর্ঘটনা ঘটছে, সেটাই মালিকের দ্বিতীয় ওয়াইফ। নিয়ম হচ্ছে আউটলাইন যাওয়ার সুবিধা হয়, তাই ওনারা সামনে দিছে। আমরা বলছি যখন মালিক, উনি মালিক ছিলেন, তো বলে না এটা ইঞ্জিনের ডিজাইন দিয়েছে, এটা সমস্যা হবে না। আশেপাশে সবাই আতঙ্কিত। আমাদের কথা হলো যে ফায়ার ব্রিগেড প্রশাসন এটা ভালো করে তদন্ত করুক। সিটি কর্পোরেশনের এই প্রকৌশলী জানান, বাড়ির সেপটিক ট্যাঙ্কের মিথেন গ্যাস বের হবার সবগুলো পথ ছিল সিল করা। সেপটিক ট্যাঙ্কের মধ্যে ভেন্টিলেশন পাইপ দিয়ে এই বায়ুটাকে আমরা উপরের দিকে ছেড়ে দেওয়া হয়। এটা সম্ভবত বাথরুমে আবদ্ধ ছিল বা ভেন্টিলেশনের পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা ছিল না, যার কারণে মিথেন গ্যাসের সাথে আগুনের মাত্রাটা, মিথেন গ্যাসের উপস্থিতিতে এই মাত্রাটা আরো বেড়ে গেছে আর কি, যার কারণে কন্ট্রোলের মধ্যে আর ছিল না। এই ধরনের দুর্ঘটনা এড়াতে বাড়ি নির্মাণের সময় আরো সতর্ক থাকার পরামর্শ সিটি কর্পোরেশনের। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। ভারতীয়, বাংলাদেশি, পাকিস্তানি সহ ইয়েমেনে আটকে পড়া প্রায় 1200 মানুষকে সরিয়ে এনেছে ভারত। এর মধ্যে রোববার সকালে 185 জন ভারতীয়কে বহনকারী একটি জাহাজ কোচি বন্দরে এসে পৌঁছায়। শনিবার ইয়েমেনের এডেন, সানা সহ বিভিন্ন এলাকায় আটকে পড়া সহস্রাধিক ভারতীয়কে বিমান ও জাহাজে করে দেশে ফিরিয়ে আনা হয়। তাদের সঙ্গে বেশ কয়েকজন বাংলাদেশি, পাকিস্তানি ও নেপালিও রয়েছে। এদিকে ইসলামাবাদ জানায়, তারা মোকাল্লাহ থেকে 11 ভারতীয় ও 148 পাকিস্তানি সহ অন্যান্য দেশের 35 নাগরিককে সরিয়ে নিয়েছে। একই দিন কয়েকজন ফরাসি নাগরিক সহ 44 জনকে জাহাজে করে জিবুতি বন্দরে নিয়ে যাওয়া হয়। ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলা শুরু হবার পর থেকে কয়েক দফায় সেখানে থাকা প্রবাসীদের সরিয়ে আনছে বিভিন্ন দেশ। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে অধিনায়ক থাকবেন সাকিব আল হাসান এবং পরের 2 ওয়ানডে ও টি20তে অধিনায়ক থাকছেন মাশরাফি বিন মর্তুজা। এছাড়া এই সিরিজেও টাইগারদের ম্যানেজার হিসেবে থাকছেন খালেদ মাহমুদ সুজন। অন্যদিকে বিশ্বকাপে অংশ নেওয়া টাইগারদের আগামী 10 এপ্রিল চট্টগ্রামে ও 11 এপ্রিল ঢাকায় সংবর্ধনা দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ পরিচালকদের সভা শেষে এসব কথা বলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বিশ্বকাপের ম্যাচে স্লো ওভার রেটের কারণে 1 ম্যাচ নিষিদ্ধ হন মাশরাফি। তাই প্রথম ম্যাচ খেলতে না পারায় ম্যাচের জায়গায় প্রথম ওয়ানডে অধিনায়ক হচ্ছেন সাকিব। তবে পরের ম্যাচে বরাবরের মতো মাশরাফির কাঁধেই দায়িত্ব দিয়েছে বিসিবি। এছাড়া আইসিসি সভাপতির পদে এখনই কোনো নাম প্রস্তাব করছে না বিসিবি। নির্ধারিত সময়ে বাংলাদেশ দল পাকিস্তান সফরে না যাওয়ায় বিসিবিকে $3,25,000 ক্ষতিপূরণ দিচ্ছে ক্রিকেট বোর্ড। এদিন সাহারার সঙ্গে চুক্তি বাতিলের পর টাইগারদের নতুন স্পন্সর নিয়েও আলোচনা হয়েছে। 4টি প্রতিষ্ঠান আগ্রহী হলেও সর্বোচ্চ $2,11,00,000 অফার করে এগিয়ে আছে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান টপ অফ মাইন্ড। মাশরাফি যেহেতু সাসপেন্ড, ওই ফার্স্ট ওডিআইটা সে করতে পারবে না, সাকিব করবে, তারপর আবার মাশরাফি জয়েন করলে মাশরাফি। টিম স্পন্সরের জন্য আমরা যে টেন্ডার আহ্বান করেছিলাম ওখানটা এসছে, বাট আমরা দেখছি যে যেটা এসছে আমাদের এক্সপেকটেশনের চেয়ে একটু কম আছে। সেই জন্য হাইয়েস্ট যে বিডার তাকে আমরা বলেছি পার্সোনালি ডেকে আমাদের মিনিমাম আমাদের এক্সপেকটেশন কত এটা বলার জন্য, যদি হয় তাহলে তাকে দিয়ে দেওয়া হবে, তা না হলে আমরা সেকেন্ড হাইয়েস্ট যে আছে তার কাছে যাব।
রাত 11টার সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। 3 মাস পর গুলশান কার্যালয় থেকে বের হলেন বেগম জিয়া। গ্রেফতারি পরোয়ানা জারির 38 দিন পর আদালতে হাজির হয়ে পেলেন জামিন, ফিরে গেলেন বাসভবনে। আদালতে হাজিরা আর সিটি নির্বাচনে অংশ নিলেও 3 মাস ব্যাপী কেন এর সহিংসতা বিএনপির? প্রশ্ন আওয়ামী লীগ নেতাদের। শতাধিক মানুষ পুড়িয়ে হত্যা করায় রাজধানীতে প্রতিবাদ র্যালি। বিমানকে আন্তর্জাতিক মানে আনতে সেবা বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর। অভ্যন্তরীণ রুটে আরও 2টি উড়োজাহাজ উদ্বোধন। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামরুজ্জামানের রিভিউ শুনানি শেষ, আদেশ আগামীকাল। এবং মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড়ে 7 জেলায় মৃতের সংখ্যা 28, ব্যাপক ক্ষয়ক্ষতি। শুধু বগুড়ায় মারা গেছেন 16 জন। এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়।